অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সদ্য শপথ নেয়া উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনা দায়িত্বে, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ফাউজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক ও রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। একাধিক দপ্তর পেয়েছেন আরও 7 উপদেষ্টা। সালেহ উদ্দিন আহমেদকে অর্থের পাশাপাশি বাণিজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সঙ্গে প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ডক্টর আসিফ নজরুল। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। রিজওয়ানা হাসানকে পরিবেশের পাশাপাশি পানি সম্পদ, নাহিদ ইসলামকে তথ্য প্রযুক্তির সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন দুই সরকার প্রধান। এক্সে মোদী জানান, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়। বৃহস্পতিবার লালকেল্লায় ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানান মোদী। সে সময় বাংলাদেশের উন্নয়ন ও বিকাশে ভারত সবসময় শুভাকাঙ্ক্ষীর ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন মোদী। গণ অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট পদত্যাগের পর থেকে ভারতেই রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সে পোস্ট করা ফোনালাপের কথা নিশ্চিত করেছেন ডক্টর ইউনূসও। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের কথা ভাবছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ব্যাপক সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন তারা। সবকিছু ঠিক থাকলে 1 মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি ও সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ক্ষমতায় বসে দেশের মানুষকে শক্ত হাতে দমন করেছেন শেখ হাসিনা। গত 15 বছরের এমন পুনরাবৃত্তি আর চান না তারা। বাসায় বিপুল টাকা রেখেও শেষ পর্যন্ত সরাতে পারেননি সাবেক সচিব শাহ কামাল। শুক্রবার তার বাবর রোডের বাসা থেকে জব্দ করা হয় 3 কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। এ অভিযানটি সেনা সদস্যদের হাতে শেষ হলেও কারা শুরু করেছিল জানা যায়নি। শুক্রবার বিকেল দুদক পরিচয়ে বাবর রোডের এই বাসায় আসেন কয়েকজন। সন্দেহ হওয়ায় তাদের অনুসরণ করেন এক এলাকাবাসী। ভেতরে ঢুকে দেখতে পান টাকা গুনতে। পরে খবর দেয়া হয় সেনাবাহিনীকে। এর মধ্যে একটি গ্রুপ টাকা নিয়ে সটকে পড়েছে বলে দাবি এলাকাবাসীর। আমাদেরকে চলে যেতে বলছে ওনার আরেকটা বাসা আছে, ওই বাসায় দেখেন। যখন ওই বাসার কথা বলছে আমাদেরকে এখান থেকে সরাই দিয়ে, তখন আমাদের আরও বেশি সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই এখানে কিছু আছে। গ্রুপ বলতেছে সিটিটিভি, একটা গ্রুপ বলতেছে দুদুকের, দুইটাই আমার সন্দেহ হচ্ছে। তারপরে আমি সর্বপ্রথম আমরা ছোটো ভাইরা আর পাঠাইলাম সেনাবাহিনী। 3-3.5 বস্তা টাকা দেখছি, বা আরও আর জায়গায় মুভ করতে দেয় নাই। তখন আমি বলছি এটা জব্দ তালিকা করেন, এইখানকার সব কিছু আপনি যদি সিটিটিভি রন ব্যয় আপনি জব্দ তালিকা তৈরি করেন। পরে সেখানে আসেন সেনা ও পুলিশ সদস্যরা। এক ব্যক্তির পকেট থেকে বের করা হলো স্বর্ণালংকার। 5 ঘন্টা গণনা শেষে জানানো হয় সেখানে পাওয়া গেছে 3,39,00,000 টাকা। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মার্কিন ডলার থেকে শুরু করে পাওয়া যায় মালয়েশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, কোরিয়ান ও চীনা মুদ্রা। কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলো খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে, মানে লুটের মতো জাস্ট। আমাদেরকে আমরা আসলে আপনারা কেন এখানে? 1000 টাকার নোটগুলো ওনারা আগে সরিয়ে ফেলছে, সবার আগে। ওগুলো আমাদের সামনেও আনতে দেয় নাই। তারপরে 500 টাকা খুচরা 5 টাকার নোট আমাদের সামনে গুনতেছে। আমার মতো এখানে যে কিছু গাড়ি দেখার পরে আমরা উপরে গেলাম, তাদের সন্দেহ হলো যে এইভাবে একটা লোক এভাবে ঢুকলো কেন। পরবর্তী আমরা তাদের পিছনে যাওয়ার পরে দেখলাম যে তারা ওইখান দিয়ে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, তারপরে টাকার ব্যাগগুলো
তারা বিভিন্ন পকেটে ঢুকেন, তারা আবার দৌড়াদৌড়ি করতেছে, যে তাড়াহুড়ো করতেছে যে টাকাগুলো কী করবো। দুইটা সাদা গাড়ি আসছে, সামনে সাদা নেম প্লেট লেখা ছিল দুদক, এবং ওই দুদকের গাড়িতে বস্তায় ভর্তি টাকা নিয়ে গেছে, স্বর্ণ অলংকার ছিল, এবং ওরা বলছে আমরা প্রশাসনের লোকের এমন অবস্থা দেখছি পকেটে, তারপরে আপনার এই পকেটে টাকার বান্ডিল এরকম উঁচা হয়ে আছে। তবে এ সময় বাসায় ছিলেন না শাহ কামাল। 2015 থেকে 20 সাল পর্যন্ত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। এই অভিযানের ইতি সেনাবাহিনীর হাতে ঘটলেও শুরুটা কারা করেছিলেন ব্রিফিং না হওয়ায় সে বিষয়ে মেলেনি কোনো তথ্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় এক স্কুল শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 119 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে আশুলিয়া থানায় হত্যা মামলাটি করেন নিহত শিক্ষার্থী আস-সাবুরের চাচাতো ভাই শাহিদ হাসান মিঠু। ঢাকা 19 সাভার আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 119 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। মামলায় উল্লেখ করা হয় 5 আগস্ট 10ম শ্রেণীর শিক্ষার্থী আস-সাবুর বাসা থেকে বের হয়ে বাইপাইল এলাকায় যায়। এ সময় আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাবুর। রাজধানী সহ দেশের সব থানায় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে, রয়েছে সেনাবাহিনীর সহযোগিতাও। সড়কে বেড়েছে ট্রাফিক পুলিশের উপস্থিতি। এদিকে নাশকতার কারণে যেসব থানায় ভেতরের পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেসব জায়গায় থানার সামনে থেকে অভিযোগ নেওয়া হচ্ছে। এর আগে বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয় দেশের 639টি থানার সবগুলোতেই অপারেশনাল কার্যক্রম চলছে। এর মধ্যে মেট্রোপলিটনের 110টি থানা এবং জেলার 529টি থানা রয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের 24টি থানার অপারেশনাল কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। এ বিষয়ে আরো জানাতে হাতিরঝিল থানা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি তো সকাল থেকে বিভিন্ন থানা ঘুরে দেখছেন, এখন আছেন হাতিরঝিল থানায়, তো থানাগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা, সড়কে পুলিশের উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, হাতিরঝিল থানা অন্যান্য যে থানাগুলোর মতোই তার যে স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ আগের মতো যে কার্যক্রম, সেই কার্যক্রমই আসলে শুরু করেছে বলে এই থানা থেকে আমাদেরকে দায়িত্বরত যেসব পুলিশ অফিসার আছে তারা আমাদেরকে জানিয়েছে, এবং সকাল থেকে আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা তারাও আসলে কাজে যোগদান করেছে এবং তাদের যে কাজ সেই কাজটি আসলে তারা করে যাচ্ছে। আপনাকে বলে রাখি যে থানার যে নিয়মিত যে কার্যক্রম, সেই নিয়মিত কার্যক্রমের মধ্যে সাধারণ ডায়েরি গ্রহণ, অভিযোগপত্র গ্রহণ, এই বিষয়গুলো আসলে থাকে। তো সেই যে কাজগুলো, সেই কাজগুলো আসলে এই হাতিরঝিল থানা সহ অন্যান্য যে থানাগুলো আছে মেট্রোপলিটন এলাকার, সেই থানাগুলোর কাজ চলছে। কয়েকদিন আগেও কিন্তু আসলে বাংলাদেশের সব থানার কার্যক্রম শুরু হয়েছিল না, তবে সদর দপ্তর থেকে, পুলিশ সদর দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 639টি থানার সবকটি থানার কার্যক্রমে শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকার 110টি এবং জেলা উপজেলা পর্যায়ের 529টি যে থানা রয়েছে, প্রত্যেকটি থানার কার্যক্রমই চলমান রয়েছে। স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে, এবং পাশাপাশি রেলওয়ে পুলিশের যে 24টি থানা, সেই 24টি থানার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে। আমরা কিছুক্ষণ আগেই এই হাতিরঝিল থানায় এসে এখানকার যিনি ডিউটি অফিসার আছেন তার সাথে আমরা যখন আসলে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে গতকালও তারা এই যে সাধারণ ডায়েরি বা যে
অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো আসলে তারা গ্রহণ করেছেন, সাধারণ ডায়েরিগুলো তারা গ্রহণ করেছেন এবং অনেকে এই যে কয়েকদিন থানার কার্যক্রম আসলে বন্ধ ছিল, থানার কার্যক্রম বন্ধ থাকার কারণে অনেকে সাধারণ ডায়েরি করতে পারেননি, অভিযোগ করতে পারেননি, যে কারণে অনেকটা কাজ কিন্তু আসলে জমা হয়েছিল। সেই কাজের একটা চাপ, সেই চাপটিও আসলে রয়েছে এবং একই সাথে এই পুলিশ সদস্যদের কাজের মধ্যে একটি অন্যতম দায়িত্ব আছে টহল দেওয়া, বিভিন্ন এলাকায় টহল, সেই টহলের যে কার্যক্রম সেই কার্যক্রমও আসলে চলছে এবং একই সাথে বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের যে সদস্যরা আছে তাদের দায়িত্ব পালন করতেও আমরা দেখছি। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে প্রত্যেকটি থানার কার্যক্রম শুরু হয়েছে এবং পুলিশ সদস্যরা তারা কাজে যোগদান করেছে এবং মানুষকে সেবা তারা দিয়ে যাচ্ছেন। তো আমার কাছে রাজধানীর হাতিঝিল থানা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। থানার কার্যক্রম নিয়ে আরো জানাতে এবার বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন। আমরা রাজধানীর পরিস্থিতি জানছিলাম, বরিশালের পরিস্থিতি কেমন, সেখানকার থানাগুলোর অপারেশনাল কার্যক্রম কেমন চলছে? একেবারেই স্বাভাবিক বলা যায়। বরিশালের যে থানাগুলো রয়েছে, বরিশাল মেট্রোপলিটন এলাকায় কিন্তু 4টি থানা রয়েছে, 4টি থানার মানুষের যে করা হচ্ছে সেখানে কিন্তু আসলে কার্যক্রম শুরু হয়েছে এবং এর পাশাপাশি বরিশাল বিভাগে মোট 50টি থানা, সেই 50টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। আমরা গতকালও কিন্তু থানায় গিয়েছিলাম এবং আজকে সকালে গিয়েছিলাম, দেখেছি যে আমরা আসলে থানার যে নিয়মিত যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি দীর্ঘদিন কিন্তু আসলে থানায় যে কার্যক্রমগুলো ছিল, পুলিশের অনুপস্থিতি এবং বিভিন্ন যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো বন্ধ থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছিল এবং রাস্তায় যখন পুলিশ ছিল না তখনও কিন্তু মানুষের মধ্যে একটি অস্বস্তি বিরাজ করছিল। পরে কিন্তু সড়কে যখন পুলিশ নামে এবং পুলিশ যখন তাদের কার্যক্রম শুরু করে তারপরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি বিরাজ করে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর সদরের এলাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন যাবত দেখেছি আমরা পুলিশের উপস্থিতি কম থাকলেও একসাথে ট্রাফিক পুলিশের বেশ খবর উপস্থিতি রয়েছে এবং রাস্তার মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি যে থানা পুলিশ যে রয়েছে তারা কিন্তু নিয়মিত তাদের দায়িত্ব পালন করছেন এবং থানায় যে অভিযোগ নেওয়া এবং জিডি দায়ের করা সেগুলো কিন্তু নিয়মিত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সব মিলিয়ে বরিশালে কিন্তু ট্রাফিক ছাড়া কিন্তু নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। বরিশালে আইন শৃঙ্খলা রক্ষায় বাড়ছে সিসি ক্যামেরার ব্যবহার। সিটি কর্পোরেশন এলাকার পাশাপাশি গ্রাম পর্যায়েও স্থাপন করা হচ্ছে সিসিটিভি। এতে জনবল স্বল্পতার মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত সম্ভব হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের। 448 বর্গ কিলোমিটার বরিশাল মেট্রোপলিটন এলাকায় রয়েছে 4টি থানা ও 4টি ফাঁড়ি। জনবল রয়েছে মাত্র 507 জন। লোকবল স্বল্পতার মধ্যেও জনসেবা নিশ্চিতে বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী 2021 সালে মহানগরের বিভিন্ন পয়েন্টে 264টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এই সহায়তায় এ পর্যন্ত 2 শতাধিক অপরাধের নিষ্পত্তি করা হয়েছে। থানা এলাকায় যত অপরাধ সৃষ্টি হয়, যখন কোনো প্রতারক আসে, যখন কোনো লোক প্রতারকের খপ্পরে পড়ে, তাও আমরা সিসি ক্যামেরা দিয়ে মোটরসাইকেল চুরি, বিভিন্ন চুরি ডাকাতি আমরা এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা শনাক্ত করে থাকি। সড়ক ব্যবস্থাপনায়ও সহায়তা নেওয়া হচ্ছে সিসি ক্যামেরার। জনবলের যে স্বল্পতা এটা আমরা সিসি ক্যামেরার মাধ্যমে এটা আমরা মেটাতে পারছি। যেখানে আমরা 10 জন লোক দেব সেখানে আমি একাই কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুমে বসে মনিটর করে আমি বলে দিচ্ছি যে ওখানে জ্যাম আছে, ওখানে লোক বেশি লাগবে, ওখানে কম লাগবে। মানে প্রযুক্তি আমাকে অনেক হেল্প করছে। অপরাধ দমনে সিটি কর্পোরেশন এলাকায় আরও 420টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তি পর্যায়ে থাকা আরও 3000 সিসি ক্যামেরা যাতে সচল থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হচ্ছে। আমাদের যে 260টা ক্যামেরা রয়েছে এর সাথে সিটি কর্পোরেশন 420টা, এটা আমরা যদি একটা লিঙ্ক করে একত্রে আমরা নিয়ে আসতে পারি তাহলে বড় একটা আমাদের যে প্রযুক্তিগত যে সহায়তা, আমাদের যে অবজারভেশন, যেটা ডিজিটাল সার্ভেলেন্স যে বিষয়টা, সেটা আমরা করতে পারছি খুব সহজেই। এছাড়া ব্যক্তি পর্যায়ে যে 3000 ক্যামেরা আমাদের রয়েছে আমরা তাদেরকেও বিভিন্নভাবে আমরা অ্যালার্ট করছি। প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে জেলা পর্যায়েও। এর মধ্যে জেলার 10টি থানা এলাকায় 300 সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরোদমে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। সকালে রাজশাহী রেল স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে ট্রেন। পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ বলছে সকাল 6:40 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস আর 7টায় ছেড়ে গেছে বনলতা।
এছাড়া 4টি লোকাল ট্রেন ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। রেল কর্তৃপক্ষ বলছে, রেলের নিরাপত্তার পাশাপাশি যাত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর আন্তনগর ট্রেন চালু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। পশ্চিমাঞ্চল থেকে প্রতিদিন 37 জোড়া ট্রেন চলাচল করে। এ বিষয়ে আরো জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়ে গেছে? শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য আছে কিনা? সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন গন্তব্যে, আপনি জানেন যে 15 আগস্টের পর থেকে মূলত আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়। সেক্ষেত্রে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন গন্তব্যে 14টিরও বেশি ট্রেন চলে গেছে। এর মধ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে গিয়েছে, কমিউটার ট্রেনও চলছে। রেল কর্তৃপক্ষ যেটি বলছে, দিনে কমিউটার, লোকাল এবং আন্তনগর মিলিয়ে অন্তত 63 জোড়া ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। তারা যেটি বলছেন যে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। এখানে ট্রেনের নিরাপত্তা, অর্থাৎ কমলাপুর যাত্রীরা যাতে নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে সেক্ষেত্রে সেনাবাহিনী, রেলওয়ে পুলিশ, রেলের নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারা সংশ্লিষ্টভাবে কাজ করছেন। যাত্রীরা 15 আগস্টের পর থেকে, অর্থাৎ 23 দিন বন্ধ থাকার পরে 15 আগস্টে রেল চলাচল শুরু হয়। তখন যাত্রী সমাগম কম থাকলেও আজকে সকাল থেকে এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে শতভাগ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছাড়ছে। টিকিটটা আপনি জানেন শতভাগ অনলাইনে, সে নিয়ে আসলে আমরা এখন পর্যন্ত যাত্রীদের মধ্যে টিকিট সংশ্লিষ্ট কিংবা যেতে পথে কোনো ভোগান্তি হয়েছে না এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। এর মধ্যে তবে আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ভারতগামী যে মিতালি এবং মৈত্রী এক্সপ্রেস যে দুটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায়, সে দুটির বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো বক্তব্য কমলাপুরে নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে জানার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছেন এই বিষয়ে আসলে আপাতত এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দিল্লির সঙ্গে কথা বলে পররাষ্ট্র সংশ্লিষ্ট বিষয়ে তারা কথা বলে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। তবে সহসাই যে ভারতের সঙ্গে মৈত্রী এক্সপ্রেস এবং মিতাল এক্সপ্রেস চলাচল করবে সে বিষয়ে কোনো সুখবর রেল কর্তৃপক্ষ আসলে কেউ দিতে পারেনি, তবে তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক দিনের তুলনায় আজকে যেহেতু শনিবার সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে যাত্রী সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি। অর্থাৎ স্বাভাবিক সময়ে এই শুক্রবার কিংবা শনিবারের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এত বেশি যাত্রী থাকে না। রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে 15 আগস্টের পর থেকে, অর্থাৎ চালু হওয়ার 2 দিন পরে যাত্রী সমাগম কম থাকলেও আর সেটি এখন বাড়ছে এবং প্রত্যেকটি ট্রেন, অর্থাৎ 14টি ট্রেন যে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে আর শতভাগ যাত্রী নিয়েই তারা ছেড়ে গেছে। এর আগে যে 23 দিন বন্ধ ছিল তাতে প্রত্যেক দিন 108 কোটি টাকা করে ক্ষতি হয়েছে বলে রেল সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে যাত্রীদের সর্বগ্রাহ্য সেবা দিতে তারা প্রস্তুত রয়েছেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে যেতে পারে সেজন্য শিডিউল মেনে আসলে প্রত্যেকটি ট্রেন চলাচল করছে। যদি বড় ধরনের কোনো জটিলতা না থাকে, অর্থাৎ যদি কোনো ট্রেন লাইনচ্যুত ঘটনা না ঘটে, সেক্ষেত্রে স্বাভাবিক সময়ে যেই ঈদ আমরা জানি যে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যেরকম প্রস্তুতি থাকে সেই রকম প্রস্তুতি নিয়ে ট্রেন চলছে। যেটি বলছিলাম যে সেনাবাহিনী, বাংলাদেশ রেলওয়ে পুলিশ, রেলের নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাই যাত্রীদের নিরাপত্তা এখানে কাজ করছে। আলামিন, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আজকে কতগুলো ট্রেন ছেড়ে গেছে, সেখানকার যাত্রীরা কি বলছেন ট্রেন চলাচল শুরু হওয়ার পর? যে আজ সকাল 7:30 থেকে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়। প্রথম ট্রেনটি সুবর্ণ এক্সপ্রেস, সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে আমরা 8:30 আরেকটি ট্রেনও যেতে দেখি, সেটি কক্সবাজার থেকে ছেড়ে এসে এবং পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এই ছাড়া দিনে 9:15 আরেকটি ট্রেন ছেড়ে যাবে বিজয় এক্সপ্রেস, সেটি জামালপুরের উদ্দেশ্যে। পরবর্তীতে অন্যান্য ট্রেন 12:30, 3টায় এবং 4টায় শুরু করে রাত 11:30 পর্যন্ত। অর্থাৎ আজ সারাদিনে প্রায় আন্তনগর যদি আমরা ট্রেনের হিসাবটি বলি, প্রায় 9টি আন্তনগর ট্রেন যাত্রা করবে। এছাড়া কমিউটার আছে, লোকাল ট্রেনও আছে। এছাড়া মালবাহী এবং কন্টেনারবাহী, আপনারা জানেন চট্টগ্রাম থেকে ঢাকাগামী অর্থাৎ কন্টেনার নিয়ে আইসিটিতে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো চট্টগ্রাম থেকে নিয়মিতভাবে চলাচল করছে। গত বৃহস্পতিবার থেকে যে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয় তার আগ থেকেই মূলত মালবাহী
কমিউটার এবং লোকাল এবং এই যে তেলের ওয়াগনবাহী যে ট্রেনগুলো আছে সেগুলো চলাচল শুরু হয়েছে। আমরা স্টেশনে দেখছি আজকে যেহেতু ছুটির দিন শনিবার, স্বাভাবিকভাবে যাত্রী চাপ বেশিই থাকে এবং স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রী পরিপূর্ণ, এবং যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এই ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা করবে কিছুক্ষণ পরেই। রেল কর্তৃপক্ষ বলছে যে তাদের যে স্বাভাবিক সময়ের যে চাপ থাকে সেটি এখন আবার শুরু হয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার যে ট্রেন চলাচল শুরু হয় আন্তনগর, সে তারপর থেকে অর্থাৎ আজ থেকে বলা চলে স্বাভাবিকভাবে প্রত্যেকটি রুটে যে শিডিউল, কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেন চলাচল করছে। একই সাথে যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশ রেল কর্তৃপক্ষ, প্রতিদিন চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল থেকে যে ট্রেনগুলো চলাচল করে সেটিতে প্রায় প্রতিদিন 1,20,00,000 টাকা তারা রাজস্ব পেত, এবং সেই রাজস্ব যেহেতু বঞ্চিত হয়েছে তারা বলছেন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কারণে এখন যেহেতু যাত্রী চাপও বাড়ছে সেক্ষেত্রে তারা সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে চেষ্টা করবেন। রেল স্টেশনের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটির পাশাপাশি সেনা, পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো তারাও তৎপর রয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রাম থেকে স্টেশনের যে যাত্রী পরিস্থিতি সেটি আগের চেয়ে অনেক বেড়েছে। ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গাজীপুরের সালনায় পদ্মা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতরাত 9:45 দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি দুর্ঘটনায় পড়ে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হানিফ আলী মিয়া। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পেছনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে পদ্মা এক্সপ্রেস। রাতেই উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদী গান, কবিতায় সংহতি জানান তারা। ধর্ষণের সব ঘটনার বিচার ও নারী নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান শিক্ষার্থীরা। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদও যোগ দেন শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচিতে। 8 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেলে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল ভারত। ঘটনার প্রতিবাদ ঢাকাতেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ভারতের আন্দোলনে সংহতি জানিয়ে শুক্রবার রাতে টিএসসিতে করা হয় সমাবেশ। প্রতিবাদী প্লাকার্ড হাতে অংশ নেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ কণ্ঠে চলে গান, কবিতা। শুধু মৌমিতা নয়, সব নারীর নিরাপত্তা নিশ্চিত এবং সব ধর্ষণের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের প্রতি আমাদের সংহতি জানিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে করেছি, যে ঢাকার মেয়েরাও রাত দখল করো, কারণ রাতও মেয়েদের, দিনও মেয়েদের, এবং দুই বেলাতেই আমরা নিরাপত্তাটা চাই। এই রাস্তায় হাঁটতে, এই শহরে হাঁটতে, এই দেশের মুদি দোকানে যেতে, হাসপাতালে যেতে, স্কুলে যেতে চিন্তা না করে যে আমি একটা মেয়ে, আমি রাস্তায় বের হতে পারবো না, এই ভয়টুকু যাতে তার মধ্যে না আসে। রাষ্ট্রযন্ত্র যাতে এমন থাকে যে রাষ্ট্রযন্ত্র নিশ্চিত করবে যে এই দেশে কেউ হ্যারাসমেন্টের শিকার হবে না, কেউ ধর্ষণের শিকার হবে না। সমাবেশে বক্তারা বলেন, তনু মুনিয়া সহ অনেক ধর্ষণের ঘটনার বিচার এখনো হয়নি। টাকা ও পেশি শক্তির কাছে বিচার ব্যবস্থা যেন চাপা না পড়ে, নতুন সরকারের কাছে সেই দাবি তুলেছেন শিক্ষার্থীরা। দিনে হোক রাতে হোক আমাদের যেন ভাবতে না হয় যে অন্ধকারে যাওয়া যাবে না, কিংবা আমাদের নিরাপত্তা নিয়ে যেন আমাদের ভাবতে না হয়। শুধুমাত্র মৌমিতা কিংবা তনু নয়, প্রতিটি দেশের প্রতিটি প্রান্তে যেসব নারীরা নির্যাতিত হয়, যেসব নারীরা ধর্ষিত হয়, তাদের যেন সুষ্ঠু বিচার হয়। মেয়েরা রাত দখল করো এই ব্যানারে শুক্রবার রাত 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয় সমাবেশ, চলে 12টা পর্যন্ত। এছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি তোলা হয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একসাথে পদত্যাগের কারণে চলতি মাসের বেতন পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পদাধিকার বলে কোষাধ্যক্ষই এখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। তবে তিনি বলছেন তাকে দায়িত্ব দিয়ে যাওয়া হয়নি, বেতন দেওয়ার প্রক্রিয়াটি তাই কিভাবে হবে তা নিয়ে তিনি নিশ্চিত নন। প্রতিষ্ঠার ৭২ বছরেও এমন সমস্যায় পড়েনি রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য সহ ২৯ জন প্রশাসনিক কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন ৮ আগস্ট। এমন বাস্তবতায় কোষাধ্যক্ষ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের কথা। তবে তিনি জানান পদত্যাগকারী ভিসি তাকে দায়িত্ব দিয়ে যাননি। এছাড়া হিসাব পরিচালকও পদত্যাগ করায় শিক্ষক কর্মকর্তাদের বেতন দেওয়ার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভাইস চ্যান্সেলর না হলে তো এটা হবে না, অথবা ভাইস চ্যান্সেলর যিনি আছেন, যিনি পদত্যাগ করেছেন, তাকে যদি বলা হয় যে আপনি নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ করেন, এইটা যদি কিছু হয় সেটা হয়। এখন এগুলো তো নির্ভর করছে যারা নিয়োগ দেয়, পলিসি মেকিং এ যারা আছে তারাই এটা ঠিক করবে। এতে ঠিক সময়ে বেতন পাওয়া নিয়ে শঙ্কায় শিক্ষক কর্মকর্তারা। শিগগির বিষয়টির সুরাহা চান তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সামনের মাসের বেতন কিভাবে পাবে সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। বেতন যদি না হয় তাহলে সামনের মাসে আমার মতো অনেককেই হয়তো বা অন্য উপায়ে টাকা সংগ্রহ করে তার পরিবারের ব্যয় নির্ভর করতে হবে। আইনগতভাবে ট্রেজারার মহোদয় ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন, এটাই তো হবার কথা। উনি নিশ্চয়ই ওনার ব্যক্তিগত উদ্যোগ থেকে এ ধরনের ক্রাইসিস তৈরি করবেন এমনটি আমি বিশ্বাস করতে চাই না। তবে যদি উনি এটা করেন তাহলে উনি কিন্তু অন্যদের যে পরিণতি হয়েছে ওনাকেও কিন্তু সেই একই পরিণতি ভোগ করতে পারে। সবার জন্য একটি নিরাপদ ক্যাম্পাসেরও আশা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ বিষয়ে আরো জানাতে এবার খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, কালকে থেকে তো বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে, তো সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ক্লাস পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি কি এখন আছে? হ্যাঁ, আগামীকাল থেকে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে এবং আমরা এখন খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি। গত 15ই আগস্ট মূলত খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামীকাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো রয়েছে সেই পুরো শিক্ষা কার্যক্রম শুরু হবে। এবং আমরা দেখেছি যে সেই সভার পরে যে সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে সেখানেও দেখা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচের যে পরীক্ষা রয়েছে, মিড টার্ম পরীক্ষা রয়েছে, বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোর কিন্তু একটি শিডিউলও দেওয়া হয়েছে এবং অনেকটা সেই পরীক্ষার শিডিউল আরো এই মাসের শেষ পর্যন্ত রয়েছে বলে আমরা সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি। আর খুলনা বিশ্ববিদ্যালয়ের আমরা যতদূর জানতে পেরেছি যে ছাত্রাবাসগুলো আন্দোলনের মধ্যেই, ছাত্র জনতার যখন আন্দোলন চলেছে সেই আন্দোলনেই ছাত্ররা ছাত্রাবাসগুলোতে অবস্থান করছিলেন এবং ছাত্রাবাসগুলো খোলা রয়েছে। তারপরেও যারা ক্যাম্পাসের বাইরে ছিলেন বা ছাত্রাবাসের বাইরে ছিলেন তারা ইতিমধ্যেই ক্যাম্পাসে আসা শুরু করেছেন এবং আগামীকাল থেকে শিক্ষাক্রম যে কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এবং এখন মূলত আসলে সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এখন যে শিক্ষা কার্যক্রম শুরু হবে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং আগামী এই মাস জুড়েই আমরা দেখতে পেয়েছি যে শিডিউল দেওয়া হয়েছে, সেই শিডিউলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের যে পরীক্ষা সেই পরীক্ষায় অনুষ্ঠিত হবে। আর এখন পর্যন্ত যেহেতু ছাত্ররা এবং কর্মচারীরা এবং অন্যান্য কর্মকর্তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে তারা যোগদান করেননি, যাতে এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তবে কিছুদিন আগে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি কর্মসূচি মানববন্ধন করেছে এবং সেই মানববন্ধন থেকে অবশ্য বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকদের যে রাজনীতি সেই রাজনীতি বন্ধ এবং কর্মকর্তাদের যে রাজনীতি সেই রাজনীতি বন্ধের একটি দাবি তারা জানিয়েছিলেন। অভিজিৎ, আপনি সাথে থাকুন। এবার আমরা যাবো রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে মুস্তাফিজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে একসাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পদত্যাগের কারণে একটা চলতি মাসের বেতন পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এ ব্যাপারে সমাধানের কোনো আশ্বাস পাওয়া গেল কিনা? দেখুন, গেল 5 তারিখে যে গণঅভ্যুত্থানের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি ছিল তারা এক এক করে কিন্তু তাদের যে পদত্যাগপত্র সেটি জমা দিয়েছিলেন এবং 8 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার তিনি কিন্তু আচার্য বরাবর একটি তার এবং তিনি পদত্যাগপত্র লিখেন এবং পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। এরপর থেকেই কিন্তু এই পদগুলো ভিসি, প্রো ভিসি, কোষাধ্যক্ষ, এই পদগুলো এখানে এখন পর্যন্ত ভিসি, প্রো ভিসি যে পদগুলো সেগুলো শূন্য রয়েছে। সেই সাথে প্রক্টোরিয়াল বডি পুরোটাই কিন্তু পদত্যাগ করেছেন। এখন যে সংকটটি দেখা
দিয়েছে মূলত বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত যে ভিসির যে অনুপস্থিতি এবং বিশ্ববিদ্যালয় খুললে হয়তো কাউকে একজন দায়িত্বপ্রাপ্ত হবেন, তারপরে হয়তো যে চলমান যে সংকটটি দৃশ্যমান যে সংকটের সংখ্যা করা হচ্ছে সেটি হয়তো আর থাকবে না। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, বিশেষ করে শিক্ষকরা এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছিলেন, তারা জুলাই মাসের বেতনটি তারা পেয়েছেন, কেননা বিশ্ববিদ্যালয়ের যে বেতন তারা মূলত মাসের 29 থেকে 30 তারিখের মধ্যেই তারা, বিশেষ করে যারা শিক্ষক এবং কর্মকর্তা রয়েছেন তারা পেয়ে যান এবং এর পরবর্তীতে যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু বেতনটি পেয়ে থাকেন। এবং যারা চুক্তিভিত্তিক অর্থাৎ মাস্টার রোলে যারা কাজ করেন তারাও কিন্তু আজ এই মাসের 13 তারিখে তারা বেতনটি পেয়েছেন। কিন্তু সংখ্যার যে বিষয়টি সেটা রয়েছে যে সামনে কি হবে এই বিষয়টি নিয়ে সংখ্যা রয়েছে। যে প্রতিষ্ঠানগুলো খোলার একটি ঘোষণা এসেছে যে আগামী কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটি সম্ভাবনা রয়েছে, সেই সাথে বিশ্ববিদ্যালয় খোলারও হয়তো একটি সিদ্ধান্ত চলে আসবে। এরপরে হয়তো আমরা এই যে চলমান সংকটের যে প্রসঙ্গটি আসছে, চলমান সংকটে তখন হয়তো একটি এর বিষয়ে সুরাহা হবে, কেননা তখন হয়তো বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য এছাড়া এখন পর্যন্ত যে রেজিস্ট্রার রয়েছেন অর্থাৎ রেজিস্ট্রার কিন্তু পদাধিকার বলে এই বিষয়গুলো দেখভাল করে থাকেন। যখন ভিসির অনুপস্থিতি থাকে তখন কিন্তু রেজিস্ট্রার এই বিষয়গুলো দেখবেন এবং তিনি এই যে বেতনের বিষয়গুলো রয়েছে এই বিষয়ে কিন্তু তিনি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন। তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে বিশ্ববিদ্যালয় খুললে এই যে চলমান সংকটের যে সংখ্যা করা হচ্ছে সেটি হয়তো অবসান হবে। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। খুলনা এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে 1 মাস ধরে শিশুদের জীবন রক্ষাকারী 3 ধরনের টিকার সংকট, হুমকির মুখে 2.5 লাখ শিশুর স্বাস্থ্য সুরক্ষা। এতে চরম উদ্বিগ্ন অভিভাবকরা। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, অস্থিতিশীল পরিস্থিতিতে সরবরাহ ব্যাহত হয় এসব বিদেশি টিকা। শিগগিরই সমস্যা কাটিয়ে ওঠার আশা তাদের। শিশুদের মারাত্মক ডিফথেরিয়া, হুপিং কফ ও ধনুষ্টঙ্কার প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়া প্রতিরোধে পিসিবি এবং পোলিও প্রতিরোধে দেয়া হয় আইপিভি টিকা। 0 থেকে 15 মাস বয়সী শিশুর জীবন রক্ষায় প্রয়োজন এসব প্রতিষেধক। কিন্তু চট্টগ্রামে অন্তত 1 মাস ধরে কোনো টিকা কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে মিলছে না এসব বিনামূল্যের টিকা। অভিভাবকদের অভিযোগ, এই পরিস্থিতিতে উদ্বেগের পাশাপাশি বেড়েছে দুর্ভোগ। আমাদেরকে বলছি যে কিছু লাগলে আমি দিব, সমস্যা নেই। টিকাটা ওনারা বলতেছে জানাবে, কখন দিবে এখন না, এই সমস্যা চলতেছে। টিকা কবে আসবে সেই বিষয়ে আসলে বলতে পারছেন না। তো পাশাপাশি আমি অন্য জায়গায়ও খোঁজ নিয়েছিলাম, তো সেখানেও বলা হয়েছে যে আসলে টিকার ক্রাইসিস সব জায়গায় আছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো এসব টিকা না দিলে নবজাতক ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হতে পারে। এতে সামান্য ভাইরাসেই আক্রান্তের সংখ্যাও আছে কোমলমতিদের। 3 বা 6 মাস হয়ে যাওয়া বা ভ্যাকসিনের মাঝখানে বাদ দিয়ে যাওয়া, এটা আসলে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, যে এটা বাচ্চার ক্ষতি হওয়ার একটু আশঙ্কা থাকছে। চেষ্টা করা উচিত 1 থেকে 1.5 মাসের মধ্যে ভ্যাকসিনগুলো ওনাদের কাভার করে নেওয়া, ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। জেলা সিভিল সার্জন জানাচ্ছেন, গেল জুন মাসে চট্টগ্রামে এসেছে 20,000 ডোজ টিকা। তবে জুলাই কোনো সরবরাহ না আসায় চাহিদা মেটানো যায়নি। ভ্যাকসিন আসতে বিদেশ থেকে আসতে দেরি হয়েছে বলে এটা কয়েকদিন আমাদের 1-2টা আমাদের হয়তো ডোজ মিস হয়েছে। এখন 1 সপ্তাহ পার হয় নাই। আপনারা পরবর্তী আপনাদের নিকটস্থ কেন্দ্রে যখন ভ্যাকসিন দিতে যাবে তখন ওই ডোজটা দিয়ে দিলে এটা ভ্যালিড ডোজ হিসেবে বিবেচিত হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উপজেলায় বছরে চাহিদা 2,67,043 ডোজ টিকার, আর মাসে দরকার হয় 21,421 ডোজ। বেসরকারিভাবে প্রতি ডোজের দাম 5 থেকে 7,000 টাকা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সরবরাহ কমের অজুহাতে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে কাঁচামরিচের দাম। রাজশাহীর বাজারে কেজিতে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। বরিশালের বাজারে কাঁচামরিচ 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুলনার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকায়। সরবরাহ কম থাকায় বগুড়ায় কাঁচামরিচ কেজিতে 160 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। বাজার দর নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেতারা। মরিচের দাম নিয়ে আরো জানাতে এবার বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, সারা দেশেই দেখা যাচ্ছে যে মরিচের দামটা বাড়তি এবং এর কারণ হিসেবে বিক্রেতারা নানান কারণ বলছে।
তো আপনার কাছে তো উত্তরাঞ্চলের সব বিভাগের সব জেলারই তথ্য আছে, আপনার কাছে কি মনে হচ্ছে এটা স্বাভাবিক নাকি এর পেছনে কোনো কারসাজি আছে? অবশ্যই এই বাজার দর অস্বাভাবিক, কিন্তু গত বছর ঠিক এই সময়টাতে বাজারে এইরকম মূল্যেই কাঁচামরিচ বেচা কেনা হয়েছে। তবে এবার গত 2 দিনের তুলনায় খুব বেশি মনে হচ্ছে, কারণ গত 2 দিন আগে মূলত যে আমদানির যে জায়গাগুলো, বন্দরগুলো, সেই বন্দরগুলোতে স্বাভাবিকভাবে আমদানি করা যায়নি মরিচ, যে কারণে 2 দিনে মরিচের দাম কেজিতে বেড়েছে প্রায় 100 টাকার মতো। আমি একটু আগে কয়েকজন খুচরা বিক্রেতার সাথে কথা বলেছি, এর বাইরেও আমি বিভিন্ন জেলায় এই কাঁচামরিচের দাম সম্পর্কে জানবার চেষ্টা করেছি। সবখানেই দাম 300-র উপরে রয়েছে। বিশেষ করে বগুড়ার কথা যদি ধরেন, আজকেও বগুড়ার বাজার দর 300-র উপরে রয়েছে, যদিও গতকালের তুলনায় এটি বেশ কম। যদি পাইকারি বাজার ধরেন তাহলে অন্তত কেজিতে 60 টাকার মতো কমেছে, আর খুচরা বাজারে কমেছে আরও কিছুটা, তবে কিছুটা কম। তবে সব মিলিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে সেটি আমদানিটা একটা বড় সমস্যা ছিল। গত 2-3 দিন আমদানির বিষয়টা খুব কমই ছিল, যে কারণে দাম বেড়েছে। আর কারসাজির যে বিষয়গুলো সাধারণত আমরা এই সময় দেখতে পারি, সেরকম কোনো তথ্য প্রশাসনিক কর্মকর্তাদের কাছে নাই। মূলত বৃষ্টি একটি বড় সমস্যা বলে মনে করছেন। বৃষ্টির কারণে এই অঞ্চলে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে, কাঁচা মরিচ গাছেই নষ্ট হয়ে গেছে বলে যারা চাষি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে তথ্য আমাদেরকে খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতারা দিয়েছেন, তাতে বলা হচ্ছে যে আজকের মধ্যে আরও দাম খানিকটা কমতে পারে, এবং বন্দর দিয়ে যদি পণ্য আমদানি স্বাভাবিক থাকে তবে এটি হয়তো 2 থেকে 250-র মধ্যে চলে আসবে, এরকমই তারা ধারণা করছে। তবে তারপরেও কাঁচামরিচের দাম তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। শ্রমিক সংকট মোকাবেলায় আধুনিক যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণে আগ্রহী হয়ে উঠছেন মেহেরপুরের চাষিরা। অল্প সময়ে আর কম খরচে চারা রোপণ করা যায় বলে এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা কৃষি বিভাগের। মেহেরপুরের বেশিরভাগ কৃষি জমিতে এখনো হাতে হাতে ধানের চারা রোপণ করেন চাষিরা। 1 বিঘা জমিতে কাজ করেন 4 জন শ্রমিক, খরচ হয় প্রায় 2000 টাকা। তবে অনেক কৃষক এখন আধুনিক যন্ত্রের মাধ্যমে চারা রোপণে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষকরা জানান, এই পদ্ধতিতে খরচ হয় 700 থেকে 800 টাকা, সময় লাগে 1 ঘন্টারও কম। হাতে লাগালে যেখানে খরচ হয় 2000 টাকা বিঘি, এবং রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান লাগালে 600 থেকে 700 টাকা দিয়ে ধান লাগানো যায়। 1200 টাকা আমাদের সেভ হয়েছে 1 বিঘা জমি, আর সময় লাগে আধা ঘন্টা। আধুনিক যন্ত্রপাতি দিয়ে ধান চাষ করলে স্বল্প সময়ে স্বল্প খরচে আমাদের ধান চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। কৃষি বিভাগ বলছে, রাইস প্লান্টার, হারভেস্টার সহ বিভিন্ন যন্ত্র ব্যবহারে কৃষক লাভবান হবে, এগিয়ে যাবে কৃষি। লেবার কস্ট যেটা, সেটা থেকেও তারা সাশ্রয় হয়, এবং ভবিষ্যতে যখন ধান কাটা হবে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে, সেখানেও তাদের অনেক ব্যয় সংকোচন হবে, এবং এটা যান্ত্রিকরণ সহজ হবে, কৃষকরা লাভবান হবে। যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণের আগে বিশেষ প্লাস্টিকের ট্রেতে করে ধানের চারা দেয়া হয়। 1 সপ্তাহ থেকে 10 দিন বয়সী চারা জমিতে রোপণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।